Hello friends, welcome to our unique channel in West Bengal exam. Today we are going to discuss about making of Indian Constitution, Constituent Assembly and its background অর্থাৎ ভারতের সংবিধান রচনার পটভূমি ও গণপরিষদ। যারা এই চ্যানেলে প্রথম আসছো তাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়্যারলেস অপারেটর, সুপারভাইজার, কনস্টেবল এবং এসআইয়ের প্রিপারেশান নিচ্ছ বা ওয়েস্ট বেঙ্গল পিএসসির অন্য কোনো এক্সামের প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এই ধরনের অন্যান্য সাবজেক্টের আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আর দেরি না করে আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন কি? এখানে অপশন দেওয়া রয়েছে মোহনদাস করমচাঁদ গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি ডক্টর বি আর আম্বেদকর। সঠিক উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। উনি ভারতের কনস্টিটিউশন লিখেছিলেন। পরের প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট কত সালে জারি হয়? অপশান দেওয়া রয়েছে 1771, 1784, 1773 নাকি 1782। সঠিক উত্তর হবে 1773। রেগুলেটিং অ্যাক্টের মেন পয়েন্টগুলো কী ছিল সেগুলো একবার দেখে নেওয়া যাক। এই আইনের দ্বারা গভর্নর অফ বেঙ্গল পদটিকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয় এবং 4 সদস্যের একটি এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয় এবং একজন প্রধান বিচারপতি ও 3 জন বিচারপতির সমন্বয়ে কলকাতাতে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। কত সালে? 1774 সালে। এরপরে 1784 সালে আসে পিটের ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এর মেন পয়েন্ট ছিল এই আইনের দ্বারা কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য কোর্ট অফ ডিরেক্টরস এবং রাজনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। তো কোন আইনের দ্বারা কি বলা হয়েছিল সেগুলো একটু দেখে নিও। পরের প্রশ্ন, কোন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে? অপশান দেওয়া রয়েছে রেগুলেটিং অ্যাক্ট 1773, 1813 ফার্স্ট চার্টার অ্যাক্ট, 1853 থার্ড চার্টার অ্যাক্ট নাকি 1833 সেকেন্ড চার্টার অ্যাক্ট। সঠিক উত্তর হবে 1813 ফার্স্ট চার্টার অ্যাক্ট। এই চার্টার অ্যাক্টে কী বলা ছিল সেটা একটু দেখে নিই। 1813-তে আসে ফার্স্ট চার্টার অ্যাক্ট। এই আইনে কি বলা হয়েছিল? এই আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে, অর্থাৎ মনোপলি তুলে দেওয়া হয় এবং এর সাথে অন্যান্য ইউরোপীয় বণিকদের ভারতে বাণিজ্যের অধিকার দেওয়া হয়। এর আগে অন্যান্য ইউরোপীয় বণিকরা কোম্পানির লোক ছাড়া ভারতে বাণিজ্য করতে পারত না, তো তাদেরকে বাণিজ্যের অধিকার দেওয়া হয় এই আইনের দ্বারা। আর খ্রিস্টান মিশনারিদেরকে ভারতে ধর্মপ্রচারের অধিকার দেওয়া হয়। যদি প্রশ্ন আসে যে কোন আইনের দ্বারা ভারতবর্ষে কোম্পানির মনোপলি অর্থাৎ একচেটিয়া বাণিজ্যের অধিকারের অবসান ঘটে? ফার্স্ট চার্টার অ্যাক্টের দ্বারা, 1813 ফার্স্ট চার্টার অ্যাক্টের দ্বারা। এরপরে 1833-এ আসে সেকেন্ড চার্টার অ্যাক্ট। এই আইনে কি বলা ছিল? গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হয় পদটিকে। আর সিভিল সার্ভেন্ট নিয়োগের জন্য অবাধ পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং এই পরীক্ষায় ভারতীয়দের অংশগ্রহণের কথাও বলা হয়। তাহলে কোন আইনের দ্বারা ভারতবাসীদের সিভিল সার্ভেন্ট নিয়োগের পরীক্ষায় বসার অধিকার দেওয়া হয়? সেকেন্ড চার্টার অ্যাক্টের দ্বারা। তো মনে রেখো এটা। আর থার্ড চার্টার অ্যাক্ট এসেছিল 1853 খ্রিস্টাব্দে। এই আইনের দ্বারা আইন বিভাগ থেকে শাসন বিভাগকে আলাদা করা হয় আর ভারতবর্ষের সরকারি কর্মী নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করা হয়। পরের প্রশ্ন,
কত সালে ভারতবর্ষের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়? অপশান দেওয়া রয়েছে 1858, 1853, 1833 নাকি 1784। সঠিক উত্তর হবে 1858। 1858 ফার্স্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা ভারতবর্ষের শাসনভার মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়। এতে আর কি কি বলা ছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদের নামকরণ হয়ে যায় ভাইসরয় অফ ইন্ডিয়া। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। এটা অনেক পরীক্ষাতেই আসে এই প্রশ্নটা, যে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। এই আইনের দ্বারা ভারত সচিব নামে একটি নতুন পদ তৈরি হয়, যাকে সাহায্য করার জন্য 15 জন সদস্যের একটি কাউন্সিল ছিল। এর চেয়ারম্যান ছিলেন ভারত সচিব। ভারত শাসনের প্রধান দায়িত্ব ছিল তার উপর, আর ভারত সচিবের নির্দেশ অনুসারে প্রত্যক্ষ শাসনভার সামলাতেন ভাইসরয়। পরের প্রশ্ন, মরলে মিন্টো সংস্কার আইন কত সালে আসে? অপশান দেওয়া রয়েছে 1919, 1861, 1892 নাকি 1909। সঠিক উত্তর হবে 1909। 1909 যে থার্ড কাউন্সিল অ্যাক্ট আসে সেটি মরলে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। এর আগে আরও দুটি কাউন্সিল অ্যাক্ট এসেছিল, আমরা সেগুলো একটু দেখে নেব। ফার্স্ট ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট এসেছিল 1861-তে। এতে বলা হয়েছিল যে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হবে, আর আংশিকভাবে প্রাদেশিক আইনসভাগুলিকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হবে। তাহলে ফার্স্ট কাউন্সিল অ্যাক্ট দ্বারা কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় এবং প্রাদেশিক আইনসভাগুলিকে আংশিকভাবে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়। এরপরে 1892 আসে সেকেন্ড কাউন্সিল অ্যাক্ট। এর দ্বারা আইনসভাকে বাজেট পর্যালোচনা করার ক্ষমতা দেওয়া হয় সেকেন্ড কাউন্সিল অ্যাক্ট দ্বারা। আর থার্ড কাউন্সিল অ্যাক্ট আসে 1909। সে সময় লর্ড মরলে ছিলেন ভারত সচিব এবং লর্ড মিন্টো ছিলেন ভাইসরয়। এই জন্য এই আইনটিকে মরলে মিন্টো সংস্কার আইন বলা হয়। এই আইনে কেন্দ্রে ও প্রাদেশিক আইন পরিষদে সদস্য সংখ্যা বাড়ানোর কথা বলা হয়, আর সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু হয় এবং মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী গৃহীত হয়। তাহলে সাম্প্রদায়িক নির্বাচন ব্যবস্থা কোন অ্যাক্টের দ্বারা চালু হয়েছিল? মরলে মিন্টো সংস্কার আইনের দ্বারা। 1909-এ থার্ড কাউন্সিল অ্যাক্ট দ্বারা এটি চালু হয়েছিল। পরের প্রশ্ন, কাকে সাম্প্রদায়িক নির্বাচনের পিতা বা ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট বলা হয়? অপশান দেওয়া রয়েছে লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড মিন্টো নাকি লর্ড রিপন। সঠিক উত্তর হবে লর্ড মিন্টো। উনি সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচনের কথা প্রথম বলেন, এ কারণে ওনাকে ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট বা সাম্প্রদায়িক নির্বাচনের পিতা বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন আইনটি মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন নামে পরিচিত? অপশান দেওয়া রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, 1919-এর সেকেন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935-এর থার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাকি 1892-এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। সঠিক উত্তর হবে সেকেন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1919-এর সেকেন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এই আইনটি মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন নামে পরিচিত ছিল। আমরা দেখে নেব যে এই আইনে কি বলা হয়েছিল। সেকেন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর এতে বলা হয়েছিল কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করার কথা, এবং এই আইন অনুযায়ী 1926 সালে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়। তাহলে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছিল সেকেন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা। এই আইনে আরও বলা হয়েছিল যে কেন্দ্রীয় বাজেট থেকে প্রাদেশিক বাজেটকে আলাদা করা হবে, আর প্রাদেশিক সরকারকে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান গঠনের ব্যাপারে অধিক ক্ষমতা প্রদান করা হবে।
এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, দেখে নিও। এটা গঠনের হবে। গঠনের ব্যাপারে অধিক ক্ষমতা প্রদান করা হয় প্রাদেশিক সরকারকে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান গঠন করার ব্যাপারে। এরপরে দেখে নেব যে থার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে কী বলা হয়েছিল। থার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটি 1935-এ এসেছিল, তাতে বলা হয়েছিল যে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে 3টি তালিকার মাধ্যমে ক্ষমতার বন্টন করা হবে। কি কি? কেন্দ্রীয় তালিকা, প্রাদেশিক তালিকা আর যৌথ তালিকা। কেন্দ্রীয় তালিকা, প্রাদেশিক তালিকা ও যৌথ তালিকা। এই আইনের দ্বারা প্রাদেশিক সরকারের দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ার্চি সিস্টেম তুলে দেওয়া হয় এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন চালু করা হয়। এই আইন দ্বারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠন করা হয় কত সালে? 1935-এ। আর প্রাদেশিক পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়। তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হয় কত সালে? 1935 সালে। এই আইনের ভিত্তিতেই পরবর্তীকালে ভারতীয় সংবিধান রচিত হয়। একে মূল আধার করেই ভারতীয় সংবিধান রচিত হয়েছিল। পরের প্রশ্ন, গণপরিষদের ধারণা প্রথম কে দেন বা গণপরিষদের দাবি কে তোলেন? অপশান দেওয়া রয়েছে মানবেন্দ্রনাথ রায়, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ নাকি বি.আর. আম্বেদকর। সঠিক উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। 1934 সালে তিনি গণপরিষদ গঠনের কথা তোলেন। মানবেন্দ্রনাথ রায় ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির একজন অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি 1934 সালে গণপরিষদ গঠনের কথা বলেন। পরের প্রশ্ন, গণপরিষদ কবে গঠিত হয়? অপশান দেওয়া রয়েছে 1945, 1947, 1948 নাকি 1946। সঠিক উত্তর হবে 1946। 1946 সালে গণপরিষদ গঠিত হয়। পরের প্রশ্ন, কোন মিশনের পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়? ক্রিপস মিশন, মাউন্টব্যাটেন মিশন, ক্যাবিনেট মিশন নাকি ওয়াভেল পরিকল্পনা? এগুলির মধ্যে সঠিক উত্তর হবে ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠিত হয়। পরের প্রশ্ন, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? অপশান দেওয়া রয়েছে 1942, 1946, 1945 নাকি 1947। সঠিক উত্তর হবে 1946। ক্যাবিনেট মিশন 1946 সালে ভারতে এসেছিল, আর সে বছরই ভারতে গণপরিষদ গঠিত হয়। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল? অপশান দেওয়া রয়েছে 1946-এর 9 ডিসেম্বর, 1946-এর 8ই ডিসেম্বর, 1945-এর 10ই ডিসেম্বর নাকি 1946-এর 10ই ডিসেম্বর। সঠিক উত্তর হবে 1946-এর 9ই ডিসেম্বর। এই অধিবেশন চলেছিল 23শে ডিসেম্বর পর্যন্ত। 9 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই অধিবেশন চলেছিল। ভারতীয় গণপরিষদের যে অধিবেশন বসেছিল, কতগুলি অধিবেশন বসেছিল? মোট 11টি অধিবেশন বসেছিল। কোথায় বসেছিল? দিল্লির কনস্টিটিউশন হলে। তো মনে রেখো যে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 9ই ডিসেম্বর 1946 সালে। 23শে ডিসেম্বর পর্যন্ত এই অধিবেশন চলেছিল। মোট 11টি অধিবেশন বসেছিল, আর দিল্লির কনস্টিটিউশন হলেতে এই অধিবেশনগুলি হয়েছিল। পরের প্রশ্ন, স্বাভাবিকভাবেই এর পরের প্রশ্ন আসে যে গণপরিষদের শেষ অধিবেশন কবে বসেছিল? অপশান দেওয়া রয়েছে 1947-এর 20 জানুয়ারি, 1947-এর 22শে এপ্রিল, 1947-এর 22শে জুলাই নাকি 1950-এর 24শে জানুয়ারি।
সঠিক উত্তর হবে 1950-এর 24শে জানুয়ারি। এই দিন শেষ অধিবেশন বসেছিল, অর্থাৎ 11তম অধিবেশন এই দিন বসেছিল। পরের প্রশ্ন, গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? অপশন দেওয়া রয়েছে কে এম মুন্সি, জিভি মাভালঙ্কার, সচ্চিদানন্দ সিনহা নাকি জওহরলাল নেহেরু। এদের মধ্যে সঠিক উত্তর হবে সচ্চিদানন্দ সিনহা। একটা জিনিস মনে রেখো, যে যদি জিজ্ঞাসা করে যে গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন বা প্রথম সভাপতি কে ছিলেন, তাহলে সেক্ষেত্রে উত্তর করো সচ্চিদানন্দ সিনহা। এরপরে প্রশ্নে আসছি যে স্থায়ী সভাপতি কে ছিলেন। তো অস্থায়ী সভাপতি একজন ছিলেন, পরে স্থায়ী সভাপতি একজন হয়েছিলেন। অস্থায়ী সভাপতি বয়সের ভিত্তিতে যিনি বড় ছিলেন ওখানে গণপরিষদে, তার মধ্যে সচ্চিদানন্দ সিনহা সবথেকে বয়স্ক ছিলেন, ওই জন্য সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি করা হয়। এরপর এই সভাপতি ঘোষণা হয়েছিল কত তারিখে? 9 তারিখে, 9 ডিসেম্বর, যেদিন প্রথম অধিবেশন বসেছিল। এর ঠিক দুদিন পরে অর্থাৎ 11 তারিখে স্থায়ী সভাপতি ঘোষণা করা হয়। আমরা এর পরের প্রশ্নেই আসছি সেটা। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? অপশান দেওয়া রয়েছে বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু নাকি সি রাজা গোপালাচারী। এদের মধ্যে সঠিক উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ। 9 তারিখে অস্থায়ী সভাপতি রূপে কাকে ঘোষণা করা হয়? সচ্চিদানন্দ সিনহাকে। এর দুদিন পরে অর্থাৎ 11 তারিখ রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি রূপে ঘোষণা করা হয়। তাহলে বোঝা গেল যে স্থায়ী সভাপতি আর অস্থায়ী সভাপতির ব্যাপারটা। তো যেরকম প্রশ্ন থাকবে গুলিয়ে ফেলো না, সেইভাবে উত্তর করো। পরের প্রশ্ন, খসড়া কমিটির বা ড্রাফটিং কমিটির সভাপতি কে ছিলেন? অপশান দেওয়া রয়েছে বি আর আম্বেদকর, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ নাকি সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর হবে বি আর আম্বেদকর। উনি ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন। পরের প্রশ্ন, কবে গণপরিষদ সংবিধান গ্রহণ করে বা গণপরিষদে সংবিধান কবে গৃহীত হয়? অপশান দেওয়া রয়েছে 1950-এর 26শে জানুয়ারি, 1950-এর 24শে জানুয়ারি, 1947-এর 15ই আগস্ট নাকি 1949-এর 26শে নভেম্বর। সঠিক উত্তর হবে 1949-এর 26শে নভেম্বর। এই দিন গণপরিষদ সংবিধান গ্রহণ করে, এই জন্য এই দিনটিকে সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। তো সংবিধান দিবস হিসাবে আমরা কোন দিনটিকে পালন করি? 26শে নভেম্বর দিনটিকে। পরের প্রশ্ন, কবে থেকে ভারতের সংবিধান কার্যকরী হয়? অপশান দেওয়া রয়েছে 1949-এর 26শে নভেম্বর, 1947-এর 15ই আগস্ট, 1950-এর 26শে জানুয়ারি নাকি 1950-এর 24শে জানুয়ারি। সঠিক উত্তর হবে 1950-এর 26শে জানুয়ারি। এই দিন থেকে সংবিধান কার্যকরী হয়, এই জন্য এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসাবে পালন করা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সবথেকে বড় উৎস? অপশান দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 নাকি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হবে 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। আগেই বলেছি যে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটি 1935-এর এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটিকেই মূল আধার করে ভারতের সংবিধান রচিত হয়েছিল। এটি ছিল ভারতীয় সংবিধানের সবথেকে বড় উৎস। পরের প্রশ্ন,
স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান দেওয়া রয়েছে সি রাজা গোপালাচারী, জি.ভি. মাভালঙ্কর, রাজেন্দ্র প্রসাদ নাকি জওহরলাল নেহেরু। সঠিক উত্তর হবে সি রাজা গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী। উনি ছিলেন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। যদি এরকম প্রশ্ন আসে যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তখন অ্যান্সার হবে লর্ড মাউন্টব্যাটেন। উনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। কিন্তু যদি প্রশ্ন আসে যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, সেক্ষেত্রে উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। জি.ভি. মাভালঙ্কর ছিলেন প্রথম স্পিকার। গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন জি.ভি. মাভালঙ্কর। গণপরিষদের কার্যভার পরিচালনা করার জন্য একজন স্পিকারের দরকার পড়ে, তো সেই প্রথম স্পিকার ছিলেন জি.ভি. মাভালঙ্কর। রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম রাষ্ট্রপতি। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। আর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তোমরা সবাই জানো জওহরলাল নেহেরু। তো আজকের প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। অবশ্যই অনেক অনেক শেয়ার করতে হবে তোমাদেরকে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এবং এই ধরনের আরও অন্যান্য সাবজেক্টের ভিডিও তোমরা পাবে। আমরা অন্যান্য সাবজেক্টের ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব। তো ভালোভাবে ক্লাস করো, আর যত পারো এই ভিডিওগুলো আরও শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে বা অন্য গ্রুপেতে তোমরা শেয়ার করো। তো আজকের মতো এখানেই শেষ করছি।